আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটা এক্সট্রা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা মূলত আরবি ভাষার অক্ষরগুলো কিভাবে লিখতে হয় তা শিখব। আমরা যারা আরবি অক্ষরগুলো চিনে আছি তাদের জন্য এই স্লাইডটি। আমরা এর মধ্যে আলিফ চিনি বা চিনে রাখি, তা উচ্চারণগুলো বলছি। তা এখানে দেখুন ইংলিশে লেখা আছে উচ্চারণটা টি এর মতো উচ্চারণ। তা এটা টি এর মতো বলতে এক্স্যাক্টলি টি উচ্চারণ না, তর উচ্চারণ, বাংলা তর মতো। তা এর উচ্চারণটা হচ্ছে ছ, কিন্তু এই ছটার উচ্চারণটা আম, এস বা স এবং ছ এর মাঝখানে যে উচ্চারণ সেটা তা। এই কথা বললাম তা। তারপরে জিম, জিমের উচ্চারণ বর্গের জর মতো। হা, এর উচ্চারণটা হ এর মতো, কিন্তু এটা হা একটু প্রেসার দিতে হবে। তারপরে খ, এটা খ এর মতো কিন্তু বাংলার খ না, বরং কে এইচ, যে খ, খটার মতো একটু মোটা করে। ডাল, এটা পিওর দয়ের মতো উচ্চারণ। দাল, এটা জ, মানে আম, জ এবং ঝ এর মাঝখানে যে নরম উচ্চারণটা জাল। তা, জাল, এরা কাছাকাছি উচ্চারণ। রটা তো র এর মতো উচ্চারণ, র, ডয়সিন র, ডয় বিন্দু র, এটা বয় বিন্দু র না, বরং ডয় বিন্দু র, ড আর র মোটা করে। জা, এটা হচ্ছে একদম পুরো জ উচ্চারণটা, জে, জিড, জেড এর যে জি উচ্চারণ ওটা। সিন এস এর উচ্চারণ, শিন এস এইচ, ছোট উচ্চারণ। সদের উচ্চারণটা স, স, এটা হচ্ছে স এবং সর মাঝে মাঝে যে একটা স উচ্চারণ মোটা করে, স। দটা মোটা দয়ের মতো, দ বলবো না কিন্তু দ বলবো। তটা তার মতো যেরকম পিওর ত ছিল সেরকম না, একটু মোটা করে ত। জ হচ্ছে যেটা যা এবং রাল এর মাঝখানে মোটা করে যেটা জ। আইনের উচ্চারণ আইনের মতোই। আর আনা, আ, আমার আমাদের যে ভোকাল কর্ড সেখানে একটা প্রেসার দিয়ে নিব আমরা। গয়নের উচ্চারণটাও এরকম। অ, এটা গ না, আবার ঘ, একেবারে ছেড়ে দেওয়া না, গটাকে মোটা করে শক্ত করে গ। আটা ফর মতো উচ্চারণ। অফ, অফ এর উচ্চারণটা মূলত হচ্ছে ক এর মতো, কিন্তু একটু মানে ধাক্কা দিয়ে ভোকাল কর্ডের দিকে বাড়ি দিয়ে অফ। আমাদের এই কঠিন উচ্চারণগুলো সামনে প্র্যাকটিস করতে করতে শিখে যাব আমরা। উচ্চারণ, যখন উচ্চারণের ক্লাস হবে তখন আমরা আম, পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে উচ্চারণগুলোকে বারবার প্র্যাকটিস করতে করতে আমরা শিখতে পারবো। এর জন্য আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে যেখানে আমরা ইন্টারাকশন করতে পারবো, সেগুলোতে আপনারা যখন জয়েন করবেন তখন আমরা আপনাদের উচ্চারণ কতটুকু ভুল হচ্ছে কতটুকু ঠিক হচ্ছে সেগুলোকে ধরে নিয়ে আমরা প্রোগ্রেসিভের দিকে আগাতে পারবো। কারণ এখন আমি ঠিক বলতে পারছি না আপনার উচ্চারণটা কেমন হচ্ছে। যখন আমরা ইন্টারাকশন ক্লাসে আসবো, আমাদের পেইড যে কোর্স, সেই কোর্স আপনি যখন অ্যাটেন্ড করবেন তখন আপনার উচ্চারণটা আমরা সঠিকভাবে ধরে দিতে পারবো। কাফ, যে এটা পিওর কয়ের উচ্চারণ, কাফ এবারে ইজি কে এর মতো। লামটাও সহজ, লাম, ল, এল এর উচ্চারণ। মিম, এম এর উচ্চারণ। নুন, এন এর উচ্চারণ। ওয়াও, এর উচ্চারণটা অনেকটা ডাব্লিউ এর মতো, ওয়াও, অ্যামেজিং, ওয়াও। তারপরে হচ্ছে ও, এরকম কোনো হার্শ না, মিক্সড একটা উচ্চারণ, মানে হার্শ শব্দ হবে না, হার্শ কোনো স্টপ এবং স্টার্টিং হবে না, জাস্ট ওয়াও। হা, পিওর এইচ এর উচ্চারণ। ইয়া, হামজা যেটা আমরা এক্সট্রা ভাবে পড়তাম, এই হামজাটা আসলে আলিফে, আলিফের উপর হামজা থাকলে সেটা এটা আর উচ্চারণ হয় আর কি, পিওর যে অ আ, এই আর উচ্চারণ হয়। ইয়ার উচ্চারণটা ইয়া, এটা ওয়াও এর মতো উচ্চারণ। ওয়াও যেরকম স্মুথ, এরকম ইয়া হচ্ছে স্মুথ। ওয়াও পেশের বেস মানে হচ্ছে উকার, এরকম উচ্চারণে কাজ করে, ইয়াটা ইকার উচ্চারণে কাজ করে। যেমন ওয়াও থাকলে সেটা হচ্ছে হু, আর ইয়া থাকলে ই, এরকম একটা উচ্চারণ দেয়। আমরা পরবর্তীতে এগুলো আরো ভালো মতো বুঝতে পারবো। তাহলে এই হচ্ছে আমার আরবিক অ্যালফাবেট।
আমরা উচ্চারণ বেসড করে আমরা আরেকটা ক্লাস নিব। আজকে শুধু লেখার ব্যাপারটা দেখছি আমরা। উচ্চারণের ক্লাসটা আমাদের ইন্টারাকশন হওয়া লাগবে। সো সো আমার মানে ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টস বক্সে আমাদের যে ফেসবুক লিংক থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে পেইড কোর্সও ভর্তি হতে পারবেন। পেইড কোর্সে আপনি যখন অ্যাটেন্ড করবেন তখন আমরা ইন্টারাকশনের মাধ্যমে আপনার কোথায় ভুল হচ্ছে অ্যাকর্ডিং টু গ্রামার, অ্যাকর্ডিং টু প্রনাউন্সিয়েশন, আমরা সেগুলো ধরে দিতে পারবো। এখানে কিছু কালার দেওয়া অক্ষরগুলো দেখছি, যেমন তা, তারপরে হা, তারপরে সিন, তারপরে হচ্ছে সদ, রা, ত, জ। এগুলো হচ্ছে কিছুটা আমাদের ডিফারেন্ট অক্ষরগুলো, তার উচ্চারণগুলো একটু ডিফারেন্ট। আমাদের এগুলো অতটা মাথায় ঘামাতে হবে না, আমরা আসলে আজকের ক্লাস যেহেতু উচ্চারণ বেসড না, তো আমরা এগুলো থাকবো না এখানে। আমরা চলে আসি আজকের মূল কাজে, সেটা হচ্ছে অক্ষরগুলো। আমরা যারা চিনি অক্ষরগুলোকে শব্দের মধ্যে কিভাবে ইউজ করতে হবে, খুবই ইজি একটা বিষয়। জাস্ট একটু খেয়াল করলে হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন। আলিফ, আলিফ এখানে লেখা আছে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে শব্দের শুরুতে, মিডিয়াল মানে শব্দের মাঝে, এবং ফাইনাল মানে শব্দের শেষে। মানে আরবি অক্ষর শব্দের মাঝে বলতে, কিন্তু শব্দের মাঝে বলতে চার পাঁচটা অক্ষর একসাথে আছে। আরবি একসাথে চার পাঁচটা অক্ষর মিলে একটা শব্দ আছে, এই শব্দ চার পাঁচটা অক্ষরের মধ্যে শুরু এবং শেষ মধ্যে মাঝখানে যে কোনো জায়গায় হোক না কেন, সেটা বসলে সেটাকে মাঝে বলা হয়। মাঝে বলতে ইন দ্য ইন বিটুইন ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্ড রিলেটেড। ফার্স্ট লেটার হওয়াটা এবং লাস্ট লেটার হওয়াটাই আমাদের স্পেসিফিক, এবং মাঝখানে যে কোনো জায়গায় হলে সেটা আরেক রকম। এখানে ইনিশিয়াল, মিডল এবং ফাইনাল বলতে এটা বোঝানো হচ্ছে যে শব্দের একটা শব্দের তিনটা স্থানে আরবি বসতে পারে। আমরা বাংলা লেখার সময় যেরকম রস্বইকার দিই, দীর্ঘইকার দিই, ছোট মাঝখানে বসে, এরকম ভাবে আরবিতে, ইংলিশে কিন্তু এরকম কোনো কিছু নাই। একটু খেয়াল করে দেখুন, ইংরেজিতে একটা অক্ষর শব্দের সেখানে যেখানে বসুক না কেন, সে তার মতো করে বসে, তার যে নিজস্ব রূপ বা ফর্ম, সেই ফর্মই থাকে। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের। কিন্তু যখন আমরা মিলিয়ে লিখি তখন দেখা যাচ্ছে যে আম, আমরা এ লিখতেছি বা ই লিখতেছি, আগে পরে এক্সট্রা টান দিয়ে রাখছি। যেমন একটু খেয়াল করুন, যেটা তাও হয় গরু, এটা আমরা আলাদা করে লিখতে পারছি, কিন্তু যদি একসাথে মিলিয়ে লিখি, মোটামুটি এরকম কিছুটা হওয়ার চেষ্টা করি। এখানে আসলে স্ক্রিনে হাতে, তো মূলত এরকম যে যখন আমরা মিলিয়ে লিখছি, আরবি মিলিয়ে লেখা হয়। বাংলাতে খেয়াল করি, ইংরেজিতে মিলিয়ে লেখা না লিখলে হয়। যখন আমরা ইংরেজিতে মিলাচ্ছি না অক্ষরগুলো, তখন একটা অক্ষর যেরকম সেরকম ভাবে থাকতে পারছে। যখন বাংলাতে লিখছি তখন হ্রস্বইকার, দীর্ঘইকার আকার গুলোকে তাদের পজিশন অনুযায়ী বা যুক্ত বর্ণের সময় পজিশন অনুযায়ী মিলাতে হচ্ছে। তাহলে ইংরেজিতে প্রায় মিলে না মিলালেও হয়, বাংলায় কিছুটা মিলাতে হয়, আরবিতে প্রত্যেকটা অক্ষরকেই মিলাতে হয়। আচ্ছা, আমরা এবার আসছি আরবিতে কিভাবে মিলাতে হয়। আরবিতে মিলানোর জায়গা তিনটা। একটা হচ্ছে শুরুতে, অর্থাৎ একটা অক্ষর আলিফ, সে শব্দের শুরুতে কিরকম ভাবে বসবে, সে শব্দের শেষে কিরকম ভাবে বসবে, এবং শব্দের শুরু এবং শেষের মাঝখানে যে কোনো জায়গায় সে কিভাবে বসবে। আচ্ছা, তো আমরা আলিফটাতে একদম পরে আসবো, আমরা লাস্টে আসবো, আমরা বা দিয়ে শুরু করি। খেয়াল করুন, শব্দের শুরুতে বা, আমরা বাটাকে বুঝি, এই হচ্ছে আমার বা মূল অক্ষর। এই অক্ষরটা বুঝতে হবে। এর মধ্যে থেকে এই যে অংশটুকু, এই অংশটুকুকে নেওয়া হয়েছে এখানে, তখন শব্দের শুরুতে, অর্থাৎ শব্দের শুরুতে বা বসবে এরকম, তার নোক্তা যেটা, এটা আমরা কি বলি, গোলটা হচ্ছে তার নোক্তা। তাহলে এই যে নুক্তা, এই নুক্তা সহ তার প্রথম যে অংশটুকু, সে অংশটুকু কোথায় বসবে, শব্দের শুরুতে। শব্দের মাঝে এসে কিভাবে বসবে, শব্দের মাঝে হিসেবে বসবে হচ্ছে এই যে নুক্তার শুরুতে অংশটা, এর মাঝখান দিয়ে একটা জিনিস এভাবে বের হবে। অর্থাৎ এই যে শুরুর যে অংশটা আমাদের এখানে ছিল, শুরুর অংশটুকু, এই শুরুর অংশটুকুর সাথে আগে, যেহেতু সে অন্য কোনো একটা অক্ষরের সাথে অ্যাড হয়ে যুক্ত হয়ে আসছে, এই কারণে এখানে একটা এক্সট্রা ভাবে পিছন দিক থেকে একটা লাইন টেনে এনে আমরা কি করব, মূল অংশটুকু দিয়ে দিব। এখানে যেগুলো মূল অংশের সাথে দেওয়া হয়েছে, যদি এখানে এই শব্দের শুরুতে কোনো মূল অংশের সাথে কিছু থাকবে না, তাহলে
আমরা কি বুঝতে পারলাম? বায়ের বায়ের এইটুকু অংশ, এইটুকু অংশ নিয়ে মূল কাজ হতে পারে সেভাবে, শব্দের মাঝে ওইভাবে বসতে পারে, কিন্তু তার আগের অন্য কোনো অক্ষর থাকার কারণে সেই অক্ষরের লেজ ধরে আমরা অতিরিক্ত জিনিসটা নিয়ে আসি। এই যে অতিরিক্ত জিনিসটা এরপরে আসছে শব্দের শেষে কিরকম, এই যে অতিরিক্ত লেজটা আসলো, এখানে আসলো, আসার পরে পুরো বাটা এখানে রইলো। তাহলে শব্দের শেষে যখন বসতেছে তখন সে পুরো বাটাই বসানো হচ্ছে, এখানে যে এরকম পুরো বাটা, সেই পুরো বাটা বসতেছে, কিন্তু এই লেজ যেটা আগের অক্ষরের একটা ছোট ছোট ক্ষুদ্রাংশ বা কন্টিনিউয়াস পার্ট, এই কন্টিনিউয়াস পার্টটা রয়ে গেছে। তাহলে আমরা একটা অক্ষর বুঝে ফেললাম। একটা অক্ষর বোঝা মানে সবগুলো অক্ষর বুঝতে পারা। পরের অক্ষরটা আসে, আমরা একটু মিলিয়ে দেখবো। তা, তাহলে কি আসবে? এই তার দুই রক্ত আসবে, এই তার এইটুকু অংশ আসবে। খেয়াল করে দেখুন, তার দুই রক্ত আসলো, প্রথম অংশটুকু আসলো, তার দুই রক্ত আসলো, প্রথমটুকু অংশ আসলো, এবং আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্টটা আসলো, তার পুরো অক্ষরটা আসলো, এবং আগের পার্টের কন্টিনিউয়াস অক্ষরটা আসলো। তাহলে তা যে অক্ষরটা বা তা সবগুলো অক্ষর অলমোস্ট এরকমই। তার প্রথম যে অংশটুকু আমরা খেয়াল করুন, এই যে বা যেরকম দেখিয়েছে তা এরকম যদি দেখাই, এটুকু অংশ নুক্তা চলে যায় এটার উপরে, এখানে চলে যায় আর কি নুক্তা বা ডট গুলো আর কি। এই ডট চলে যায় এখানে, এখানে যে আহ, আম, তা হচ্ছে, তা হচ্ছে, এবং শব্দ যখন শেষ হবে তখন যেহেতু ফুল ওয়ার্ড শেষ, তাই ফুল অক্ষর আমরা তখন ইউজ করি প্রত্যেকটা সময়। যখন শব্দ শেষ হবে তখন শেষ অক্ষরটা অক্ষর হবে। হাতে খেয়াল করুন, এই যে সা, যে সেম শুরুতে, যে শেষে, মাঝখানে, এবং এই যে শেষে আবার এসে পুরো অক্ষরটা ইউজ হয়েছে, পুরো অক্ষরটাই পরিপূর্ণ লেখা হয়েছে। জিম, এখানে একটু খেয়াল করুন, এই যে জিমটা না, জিমের, জিমের এই অংশটুকু আসবে, মানে কিরকম, এই অংশটুকু আসবে, এবং নিচে নুক্তা সহ থাকবে। এখন এই জিনিসটাকে আমি একটু ঘুরাই, দেখুন এভাবে রোটেট করি, তাহলে এরকম হয়ে গেল এই পুরো জিম। আমি কতটুকু নিবো, আমি এইটুকু অংশ, তাহলে কিরকম হবে জিনিসটা, এই, আমি এখানে যে বাকি অংশটাকে সেটাকে দিব না, আর এই লোকটা থাকবে। তাহলে আমার মূল অংশ হবে কোনটুকু, এইটুকু। দেখো দেখুন তো, এটা এটা না, হ্যাঁ এক্স্যাক্টলি এইটুকুই হচ্ছে এটা, এই। তারপরে আমি এখানে সামনে চলে যাব, সামনে চলে গিয়ে দেখুন এই যে এইটুকু অংশ, এটা কি ছিল, এটা হচ্ছে আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্ট। এই যে এখানে যেমন আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্ট আছে এইটুকু, এখানে যেমন আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্ট আছে এইটুকু, এরকম ভাবে এখানে আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্ট, বাকিটা তার নিজের অংশটা। তাহলে আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্ট, মেইন আমার অক্ষরটা চলে যাবে এখানে, ঠিক আছে। আর এখান থেকে আমার মূল যে জিন, এটা আমি আর লিখছি না বাকিটা। আচ্ছা, এখানে দেখুন আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্ট, কিন্তু যেহেতু শব্দ শেষ হচ্ছে তাই আমার পুরো অক্ষরটা আসবে। তাই একেবারে মূল যে অক্ষর, পুরো অক্ষরটাই কি বসবে এখানে, এই যে আমার আগের অক্ষরের কন্টিনিউয়াস পার্ট এবং মূল অক্ষরটা পুরোটা বসবে, ঠিক আছে। এ হচ্ছে আমার জিম। ওকে, জিম যেরকম, হা, এটা হুবহু সেম, হুবহু একই রকম, এইটুকু অংশ আসবে, আসলো, 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 এবং পুরো অক্ষরটা এখানে আসলো, এই পুরো অক্ষরটা এখানে আসলো, কারণ শব্দের শেষ অক্ষর এটা। স, সেম ভাবে আবার এইটুকু অংশ আসবে, আসলো, 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 এবং পুরো অক্ষরটা এখানে পুরো অক্ষর হিসেবে আসলো। দালের দিকে খেয়াল করুন, একটা মজার বিষয় হচ্ছে, আমরা কিছু অক্ষর দেখছি যে অক্ষরগুলোতে কি বলতেছে, ক্যান নট জয়েন টু আ লেটার আফটার, অর্থাৎ ডাল যে অক্ষরটা দেয় সেই অক্ষরের পরে কোনো অক্ষর আসতে পারে না। এর কারণ হচ্ছে এই যে ডালের এই অংশ, এটা ডাল না, এই অংশটুকু, এই অংশটুকুর পরে কিছু অ্যাড হইতে পারবে না। যদি আমি অ্যাড করতে যাই তাহলে সেটা, খেয়াল করি যে আমাদের দাল আছে, আমি এখানে কিছু একটা অ্যাড করে বা তা লিখবো বা বা লিখবো, এই যে দালের যে সিস্টেমটা তৈরি করলো না, এরকম হয়ে গেল দালটা। এখন এটা যে দাল, এইটা, আর আমি যখন বা লিখতেছি, এই বা লিখলাম, আমি যখন ডাল লিখলাম, জাল লিখলাম, এই যে জাল আমি নিয়ে কাজ করতেছি, একটু খেয়াল করে দেখা যাবে এটা, এই জাল লিখলাম নিয়ে কিছুটা দিলাম। আমরা একদম পরে যখন নুনে যাব, নুনও এরকম হবে, নুনের মাথাটা নুন এরকম তো গোল,
এইটুকু অংশ নিয়ে কাজ করবো যখন, তখন নুন কিরকম হবে, এরকম হয়ে যাবে। এই যে নুনের মাথা এরকম, জালের মাথা জালের মাথা এরকম, তা হুবহু সেম হয়ে যাচ্ছে। এই কারণে দাল বা জাল, তাদের যেহেতু জাস্ট খালি একটা প্রমিনেন্ট মাথা তৈরি করতেছে, সেই জন্য সেটাকে আমরা শব্দের শুরুতে বা মাঝে কথা রাখতে পারি না, মানে জালের পরে তার সাথে কেউ সংযুক্ত হইতে পারে না। আমরা বুঝতে পারলাম দাল বা জালের পরে সংযুক্ত কেউ হইতে পারে না, ক্যান নট জয়েন টু আ লেটার আফটার, অর্থাৎ এর পরে কিচ্ছু বসতে পারবে না, এর আগে বসতে পারবে। এর আগে যে কোনো কিছু বসার জন্য যে আমার এক্সট্রা লেজ বা কন্টিনিউয়াস পার্ট ছিল, আগের অক্ষরে সেই অক্ষরটা রয়েছে। এর কারণে দাল যদি আমি শব্দের শুরুতে বসাই, তাহলে শব্দের শুরুতে দাল এভাবেই বসবে, কিন্তু শেষে মাঝখানে বসলে মাঝখানে এভাবে বসবে। শেষে বসে তখন সে কন্ডিশন নিয়ে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ইয়াদুন মানে হাত, দেখুন শব্দের সাথে যুক্ত হয়ে দালটা বসতে পারলো। এবার দিনুন মানে আমাদের দিন বা ধর্ম বা জীবন ব্যবস্থা। খেয়াল করুন এই দাল আর যে ইয়াটা আছে এটা কিন্তু এক হইতে পারে নাই। এক হলে কিরকম হইতো, এরকম হয়ে যায়, এটা ডাল থাকতো, এটা ইয়া হইতো, তো এটা নুন ছিল, কিন্তু এরকম পসিবল না, কারণ আমি তখন বুঝতে পারবো না এটা ডাল না অন্য কিছু, এই কারণে ডালটা ডালের মতো আলাদা থেকে যাবে, এরপর এটা আসবে। এইবার আসি মাদিয়ান মানে মদিনা শহর, এরকম যদি কোনো শহর বোঝায়, মাদিয়ান, মিম ডাল ইয়া নুন। এখানে ডালটা কিন্তু শব্দের মাঝখানে আসছে, কিন্তু সে পরবর্তীতে ইয়ার সাথে আর কি করতে পারলো না, কানেক্ট হতে পারলো না, এভাবে কানেক্টেড হতে পারে নাই। এই কারণে ডাল শব্দের শব্দ মাঝখানে যুক্ত বর্ণ তৈরি করতে পারবে না, সে শেষে ঠিকই পারবে, যেমন আমরা এখানে দেখতেছিলাম ইয়াদুন বা হাতের মধ্যে। ডাল হুবহু সেম ভাবে, ডাল ঠিক যেরকম জাল এভাবে কাজ করে। জাইতুন, ডাল, ইয়া, তা। দেখুন তাহলে জাইতুন এরকম ডাল এবং জাল সেম ভাবে কাজ করতেছে। এখন আমরা একদম উপরে চলে আসবো আলিফে। ডাল জাল যেভাবে কাজ করে, আলিফ হুবহু সেম ভাবে কাজ করে। আলিফকে শব্দের শুরুতে বসানো যাবে না, শব্দের মাঝখানেও বসানো যাবে না, কিভাবে যুক্ত বর্ণ করে বসানো যাবে না। আলিফ তো বসতে পারবে কিন্তু যুক্ত বর্ণে বসতে পারবে না, মানে আল্লাহ, আল্লাহ শব্দটার এই আলিফ, এই লাম, লাম হা, এই যে আলিফটা সে কিন্তু লামের সাথে মিলতে পারে নাই, মিলতে পারলে এরকম হয়ে যেত, তাই না? আলিফ, লাম, লাম, হা হয়ে যেত। খেয়াল করুন এই যে একটা লাম, এই যে একটা আলিফ, পার্থক্য করা যাচ্ছে না, কারণ মিলে গেছে। এই আলিফকে মিলানোর জন্য, বোঝার জন্য এটা আলিফ না লাম বা অন্য কোনো অক্ষর বোঝার জন্য আলিফকে আলাদা করে রাখা হয়। আলিফ তাহলে শব্দের শুরুতে খাই আলিফ হিসেবে বসে। আর শব্দের মাঝখানে কিভাবে বসে, শব্দের মাঝখানে আলিফ বসে, যেমন ইল্লাল্লাহ যখন আমরা বলি, আলিফ শব্দের শুরুতে কিভাবে বসলো, ফাঁকা, আলাদা বসলো। তারপরে এই লাম, এই আরেকটা আলিফ, খেয়াল করে দেখুন এটা লাম, এটা হচ্ছে কি লাম, লাম শব্দ শিখবো আমরা, আর এটা হচ্ছে আমাদের আলিফ। ঠিক আছে, এবার আরেকটা আলিফ, এই আল্লাহ। এখানে যে আলিফটা আছে এটা কিন্তু শব্দের মাঝখানের আলিফ, বলা যাচ্ছে হয়তো ইল্লাল্লাহর সাথে যদি ধরি আমরা, তাহলে সেও কি করতে পারতেছে না শব্দের মাঝখানে, মানে তারপরে ক্যান নট জয়েন টু আ লেটার আফটার, তারপরে কোনো লেটার জয়েন করতে পারবে না, অর্থাৎ আলিফের পরে অন্য কোনো শব্দ অক্ষর যুক্ত হতে পারবে না। ঠিক আছে, দালের পরে অন্য কোনো অক্ষর যুক্ত হতে পারবে না, দালের পর হতে পারবে না। র,
র সেম, তার নিজের পরে কোনো অক্ষর যুক্ত হতে পারবে না। সে শব্দের শুরুতে বসলে আলাদাভাবে র বসবে, যেমন রয়িতুন, র, তা। ঠিক আছে। তারপরে বারো, বারো আতুন, দেখুন শব্দের মাঝখানে রটা কিভাবে বসছে, আলাদা করে বসছে। অর্থাৎ শব্দ র এর পরে অন্য কোনো অক্ষর যুক্ত হতে পারবে না। আমি এইখানে কিছু অ্যাড করতে পারবো না, এইখানে কিছু অ্যাড করতে পারবো না, এইখানে কিছু অ্যাড করতে পারবো না। আর আগের থেকে যা অ্যাড হওয়ার তা তো হয়ে থাকতে পারবে, এটা আমরা জানি আগের অক্ষরের কন্টিনিউয়াস অংশ থেকে। সিন, এই সিন শুরুতে কিরকম, এই যে দেখুন, এই মাথাটুকু আমরা প্রত্যেকটা অক্ষরে মাথা নিচ্ছি তাদের নুক্তা সহ, এই যে তার মাথাটুকু, এবং এটা হচ্ছে আগের অক্ষরের অংশ। আগের অক্ষরের অংশ যেহেতু শেষ অক্ষর, তাই পুরোটা বসছে। শিন সেম ভাবে মাথাটুকু নিচ্ছে, মাথাটুকু নেওয়া, মাথাটুকু নেওয়া, পুরো অক্ষর নেওয়া। পদ সেম ভাবে কোনটুকু যাবে, এইটুকু অংশ যাবে, এই অংশ গেল, এবং পরবর্তীতে পুরো অংশটা আসলো। জ সেম ভাবে ত কতটুকু, ত পুরো অক্ষরটাই বসে, ত শুরুতে তর মতো করে বসছে, এবং এটা হচ্ছে আগের অক্ষরের অংশ, এটাও আগের অক্ষরের অংশ। ঠিক আছে। জ সেম ভাবে ত পুরোটা, জ পুরোটা অক্ষর বসে। আইনের মাথা বসবে, মাথা বসলো, এই যে আইনের মাথাটা খেয়াল করুন, এটা কিভাবে লেখা হয়েছে আমরা এই জিনিসটা এখন শিখবো। এই আমার আইনের মাথা এবং আগের অক্ষরের অংশ। ঠিক আছে। এইবার এটাকে আমরা মিলাই দিব, মিলাই দিয়ে এটাকে ঢেকে দিব। আইন হয়ে গেল, কোন অক্ষর, শব্দের মাঝখানের আইন। তাহলে শব্দের শুরুর আইন হচ্ছে এটা, শব্দের মাঝখানের আইনের জন্য কি করা লাগবে, আমরা আরেকটা আইন দিলাম, শব্দের শেষের আইনের জন্য আমি আরেকটা আইন দিলাম। এখন এই আইনটা কি পরিপূর্ণ হয়, এই আইন আর এটার মাঝখানের আইন, মাঝখানের আইনটা কি হবে, শুধু এরকম, এবং পুরো ঢেকে যাবে। শেষটা কিরকম হবে, এরকম, এবং এটাও ঢেকে যাবে। তাহলে বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম আমরা এখান থেকে, আইনের যখন আগে অন্য কোনো অক্ষর থাকে, এই যে আগের অক্ষরের অংশ, আগের অক্ষরের অংশ যখন, অর্থাৎ আইন যখন শব্দের মাঝে বা শেষের দিকে বসে, মানে শুরুতে না বসে অন্য কোথাও বসে, তখন সেই আইনকে আমরা এরকম ডার্ক বোল্ড একটা শেপ দিয়ে দিই। ঠিক আছে। এরকম নিয়ে এসে আমরা এটাকে এরকম করে না লিখে, আমরা এটাকে বোল্ড করে করে দিই, অর্থাৎ এরকম করে দিই। আইন হলো গইন, সেম, এইটুকু অংশ নিচ্ছি, এবং এটুকু অংশটাকে পরে ডার্ক করে দিচ্ছি, পরে ডার্ক করে দিচ্ছি। আর যেহেতু শব্দের শেষ, তাই আমাকে পুরো অক্ষরটা আনতে হবে। পা, পা এইটুকু অংশ কাজ করে। দেখুন এটুকু অংশ কাজ করতেছে, পা ফার মতো আছে। এই যে গোলটা, এখান থেকে আমার অতিরিক্ত কিছু বের হবে, এই যেটা বের হয়েছে আগের অক্ষরের, খেয়াল করে দেখুন। এবং এটা আগের অক্ষরের ফা, এবং পুরো পরিপূর্ণ ফাটা এখানে আছে। কফ সেম ভাবে কোনটুকু কাজ করবে, আর এই মাথাটুকু কাজ করবে। কফ কাজ করলো, এই যে এখান থেকে আমি যদি কিছু একটা টান দিতাম, আগের অক্ষর হইতো, এখানে আগের অক্ষর এভাবে কাজ করতেছে। ওকে। কাফ, কাফের ব্যাপারটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাফ যে মাঝখানে ছোট্ট অংশটা না, এইটাকে আমরা বড় করে লিখি, অর্থাৎ কাফ এরকম। এই পরিপূর্ণ কাফটা যখন শব্দের শুরুতে আসবে, তখন শুধু ভিতরের যে অংশটা আছে খেয়াল করুন, ভিতরের সেই অংশটাকে এভাবে লেখা হচ্ছে, বা অনেকে বলে এই কাফটাকে এরকম টান দিয়ে রাখা হয়, এবং ভিতরের অংশটা বাদ দেওয়া হয়। আপনি যেভাবে বলুন না কেন, মূলত ভিতরের অংশের সাথে মিল থাকে, তাই আমরা এটাকে বলি এরকম ভাবে। আর যখন শব্দের শুরুতে বসবে, তখন এরকম করা হবে। শব্দের মাঝে যখন বসবে, স্বাভাবিকভাবে তার এটা আসবে এরকম, যে আগের অক্ষরের অংশ, যেটা এই জায়গাটা কি, আগের অক্ষরের অংশ। এই যে শব্দের শুরুর কাফ, এটা হচ্ছে আগের অক্ষরের অংশ, আর আগে অক্ষর শেষ অংশ। এবং যখন শেষে বসলো, তখন পরিপূর্ণ কাফটা পরিপূর্ণ অক্ষর হিসেবে বসলো। লাম যখন বসবে, লামের এইটুকু অংশ বসবে, বসলো, এইটুকু অংশ বসলো, এটা হচ্ছে আগের অক্ষরের অংশ। আর শেষ যখন হবে, আগের অক্ষরের অংশ এবং পুরো অক্ষরটা। মিম যখন বসবে, আমরা মিমের এইটুকু অংশ নিয়ে কাজ করব। আপনি যদি চান এইটুকু অংশকে এভাবে লিখতে পারেন, এভাবে শুরু করতে পারেন, কিন্তু আমরা এটাকে মিলিয়ে দিই। এটা, এই মেলানোটা একই জিনিস, অর্থাৎ আপনি এভাবে আসেন, আপনি এভাবে আসেন না কেন, মিলিয়ে দিলে এটা মিম থাকে।
এবং এখানে যখন আসছেন দেখুন তো, এই আপনার মিম, আপনি এখান দিয়ে আগের অক্ষরটা নিয়ে আসলেন, মিলে গেছে না? এটা হচ্ছে আগের অক্ষরের মিমের সাথে, আগের অক্ষরের শেষ অংশের সাথে মিমের অংশ। এবং এখানে খেয়াল করে দেখুন, আপনার এই, এই হচ্ছে আপনার মিম, বা আপনার এই হচ্ছে আপনার মিমটা, এর সাথে আগের অক্ষর তৈরি হয়েছে। এখন যদি আপনি এই জায়গাটা কালো করে দেন, তাহলে এটা কিরকম হয়ে যায়? এই মিমটা হয়ে যাচ্ছে। আমরা এটা একটু সুন্দর করে লিখি এরকম ভাবে, এরকম করে দিই, এটা যারা অন্ধকার করে দিই, ব্লক করে দিই। আপনি এভাবে লিখতে পারেন, বা আপনি এভাবে লিখতে পারেন, নর্মাল মিমেও লিখতে পারেন। শব্দ শেষ করে নর্মাল মিম লিখতে পারেন, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে শব্দ শেষে এসে মিমটাকে এরকম করে দেওয়া, সৌন্দর্যের জন্য। নুন, নুনের কোনটুকু যাবে? নোক্তা যাবে, এবং শুরুর অংশটুকু যাবে। নোক্তা শুরুর অংশ, নোক্তা শুরুর অংশ পুরো অক্ষর। ওয়াও, ওয়াও এর কোনটুকু যাবে? এই ওয়াও পুরোটাই যাবে। শব্দের শুরুতে ওয়াও বসতে পারবে না, শব্দের মাঝখানে ওয়াও বসতে পারবে না, ফাঁকা বা আলাদা করে, যুক্ত বর্ণ হয়ে বসতে পারবে না, ফাঁকা বা আলাদা করে বসতে পারবে। কেন? এই ওয়াওয়ের যে মাথাটা, আমি যদি গোল মাথাটা নিয়ে বসাই, তাহলে এটা ফায়ের মতো হয়ে যায়। খেয়াল করে দেখুন, ফার মতো থাকে, এরকম হওয়া সম্ভব, পসিবল না। তাই শব্দের শুরুতে ওয়াও ওয়াও এর মতো, শব্দের মাঝখানে ওয়াও ওয়াও এর মতো, আগে কিছু একটা আসতে আসবে যেহেতু মাঝখানে, শব্দের শেষের ওয়াও ওয়াও কিছু একটা সহ আসবে। এখানে আসলো, ঠিক আছে। হা, এই যে গোল অংশটুকু, হা হা বসলো, গোল অংশটুকুই বসলো, টান আসলো। তাহলে আমি যদি হাট এরকম করে দিই শুরু অংশ, এবং এখান দিয়ে টান দিই, জিনিসটা কেমন যেন দেখায়। এখানে আর কি হলো, এখান দিয়ে টানটা দিল, এবং এটাকে সোজা করে দিল। মানে এই হচ্ছে আমার হা, এইখান দিয়ে টানটা দিল, এরপরে শেষ হাতও। ও, এটা খুব ইম্পর্টেন্ট, শেষের হা কিরকম হয়? এরকম না দিয়ে তারা সব বাদ দিয়ে শুধু এইটুকু অংশ রাখলো, মানে এরকম। এটা একটু নতুন জিনিস, আমাদের এটা নতুন করে শিখতে হবে, যে হা এর সময় এই হা যেটা, সেটা শব্দ শেষে এসে এরকম হয়ে যায়। হামজা, হামজা আমরা আগে পড়েছি, ইয়ার ব্যাপারটা দেখি। ইয়াতে এই যে জিনিসটা না, অত কমপ্লিকেট করার দরকার নেই। ইউজুয়াল যে বার মতো হয়, তার মতো হয়, তার টানিতে ধরে রাখতে। ঠিক আছে, ইয়া, ইয়া, এবং শেষের ইয়াটা এরকম। সেটা এরকম কিরকম এটা? যেমন হচ্ছে দেখুন, এই যে, এই বাই, এই ডিরেক্ট দিলাম, আর এটা এরকম হয়ে গেল, পুরোটা সহ আসবে, পুরো সম্পূর্ণ ইয়াটা আসবে। আমরা মোটামুটি ভাবে আগে শিখে নিয়েছি এখানে। আহ সামনে আমরা কিছু এক্সাম্পল দেখবো। এখানে খেয়াল করুন, এই যে আলিফ বা তা, আলিফ বা তা, খেয়াল করে দেখুন, এই যে বা, হাফ চলে আসছে এখানে। আলিফ মিম তা, মিম চলে আসছে এখানে। তা দাল, খেয়াল করুন, এগুলো সবগুলো আপনি বুঝতে পারবেন। আমরা স্লাইডে দেখাচ্ছি শুধু আপনাকে। আর এই ডকুমেন্ট ফাইলগুলো যেগুলো, সেগুলো আমরা অনলাইনে আমাদের ড্রাইভে দিয়ে দিব, যারা আমাদের পেইড ক্লাসে বা পেইড কোর্সে অংশ নেবেন তাদের জন্য। আপনারা দেখে রাখুন এখান থেকে, যাতে পরবর্তীতে আপনারা এটাকে আম, কাজে লাগিয়ে বুঝতে পারেন। এখানে আমরা দুটো অক্ষর একসাথে করছি, আলিফ বা, আলিফ তা, আলিফ সা, আলিফ জিম। কেন? আলিফ নিজে কি করতে পারে না, যুক্ত হতে পারে না, যুক্ত হচ্ছে না। কিন্তু বা যুক্ত হতে পারে, বা যুক্ত হতে পারে, যে কারোর সাথে বা যুক্ত হতে পারছে। তা পারে, জাল পারে না, জাল পারে না, যে শুনে সে পারবে না। সদ পারে, সদ পারে, জ মিম পারে। দেখো, আলিফ লাম মিম লেখা আছে এখানে, লাম আর মিম যুক্ত হতে পারছে কিভাবে? এটা লাম আর মিম, আপনি এভাবে লিখলেও হবে, তাহলে একটু পেঁচাগা লিখছে, আর এখানে আলিফটা এরকম রয়ে গেছে। আপনি কোনো সময় দেখবেন আলিফ লাম এরকম ভাবে আসে অনেক জায়গায়। এটা যে, এটা তো একই জিনিস, এটা মিম, কেমনে বুঝবো আমি? এই খেয়াল করো, মিম যেরকম এরকম মিম, এই মিমটা এরকম, এই হচ্ছে আমার মিম এরকম, আর এখানে লামটা আসলো। আসলে মিমটাকে সে অন্ধকার করে দিচ্ছে, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। আর আলিফটা কি ফাঁকা। র, র কখনো কি করতে পারে না, তারপরে কিছু অ্যাড করতে পারে না। তারা সবাই পারে। আমরা এগুলোর অক্ষরগুলোর অর্থগুলো, শব্দগুলোর অর্থ পরে শিখবো। ঠিক আছে, এখানে দেখুন, দাল পারছে না, দাল পারে না, রও পারে না।
জিম পারে, কিন্তু যেহেতু র নিজে পারছে না, তাই জিমের আগে র এর কোনো অংশ অ্যাড হতে পারবে না। কেন পারবে না? কারণ র কোনো অ্যাড অংশ দিতে পারে না, র পরবর্তীতে কোনো কিছু আসতে পারে না যুক্ত কোনো করার জন্য। এটা ফা, এটা দা, এটা বা। এটা ফা, এটা তা, এইটা র। রর পরে কিছু হতে পারে না, কিন্তু র তার আগের থেকে কিছু অংশ নিয়ে আসতে পারে, এই আগের অংশ নিয়ে আসছে এখান দিয়ে। বুঝতে পেরেছেন? আলিফ লাম মিম দেখাচ্ছিলাম আগে, আগের আগের মিমটা এটা। আলিফ সিন, আলিফ আসতে পারবে না, বাকি সব পাচ্ছে। নুন, মিম, র, জাল। এটা খেয়াল করুন, এটা কি জাল? এই যে আপনি ভুল করে ফেলেন, যদি ওটাকে জাল মনে করেন, এটা নুন। এটাও নুন। যদি এটা জাল হতো তাহলে কি এখানে ফাঁকা থাকতো, মিলতে পারতো না। নুন, শিন, ত, এটা তাই। র, অফ। আমরা আপনাদের লেখার সুবিধার্থে এটা কিভাবে ফাঁকা রাখছি, আপনারা এই শব্দগুলো দেখে শব্দগুলো আপনাদের কাছে আপনারা যখন আমাদের পেইড কোর্সে আসবে, তখন আমরা এই ফাইলটাকে আপনাদেরকে দিয়ে দিব, এবং আমাদের ক্লাসের সময় আপনাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিব আপনারা কতটুকু অক্ষরটা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, ডিবাগ করার জন্য, যে আসলে কোনটা কোন অক্ষর। বলেন তো এটা কোন অক্ষর? এটা হচ্ছে কাফ। আমরা বলেছিলাম এই কাফের এই যে ভিতরের অংশটা, এই অংশটাকে ব্যবহার করা হয় শুরুতে, করা হয়েছে, মাঝখানে করা হবে, শেষে কিন্তু আবার পুরো কাফটা আসবে, পুরো অক্ষরটা। সিন, লিম, লাম মিম, অফ লাম মিম, আমরা সবগুলো ধরে ধরে আপনাদের প্র্যাকটিসের জন্য বুঝাই দেব। আলিফ, দাল, এরা দুজন কি হতে পারে না, পরবর্তীতে কোনো যুক্ত বর্ণ দিতে পারে না, কিন্তু নুন পারে। কিন্তু নুনের আগে যে কিছুটা বসাবো, এই জন্য তো জাল পারতেছে না, জাল এসে এড হতে পারতেছে না, তাই এটা ফাঁকা রয়ে গেছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে হামজা। হামজাটা মূলত আলিফ, যে আলিফের একটা উচ্চারণ হবে। আলিফের যদি উচ্চারণ না হয়, আলিফ কিন্তু মূলত আকার হিসেবে কাজ করে আরবি অক্ষরে, কিন্তু যদি আলিফের কোনো উচ্চারণ হয়, তাহলে এটা হামজা আকারে কাজ করে, এবং এই হামজাটা শব্দের মাঝে বসতে পারে। খেয়াল করে দেখছেন? আমাদের শুরুতে আলিফের আলিফের উপর হামজা বসতে পারে, শব্দের মাঝে যে কোনো রকম এক্সট্রা টান দিয়ে। বা যেটা কি নুন হতে পারে, এটা এটা বা হতে পারে, এটা এটা বা হতে পারে, এটা তা হতে পারে, এটা সাও হতে পারে। কিন্তু এরকম ভাবে যে অংশটা, এর মধ্যে একটা হামজা বসতে পারে। আবার শেষ অক্ষরে আলিফের নিচে হামজা বসতে পারে। হামজা কি? হামজা মূলত দুই ধরনের হয়, হামজা তুল অদ, হামজাতুল ওয়াসল। ঠিক আছে? এইখানে খেয়াল করুন। আমরা এগুলো একটু ডিপ আলোচনা আমরা এগুলো সামনে নাও পড়তে পরবর্তীতে আমাদের যে পেইড কোর্স গুলো হবে, সেখানে আমাদেরকে একটু আমরা আর একটু গভীরভাবে আলোচনা করবো সেগুলো। আজকে এই পর্যন্তই, আমরা হামজার ক্লাস আজকে নিচ্ছি না। আমরা মূলত অক্ষর যেগুলো আছে সেগুলোর বিষয়ে তাদেরকে। আরেকবার সবগুলো প্র্যাকটিসের জন্য রেখে দিচ্ছি। এখান থেকে প্র্যাকটিস শুরু। আপনি এটাকে দেখে বলতে পারবেন এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে। এখানে আছে র, সিন, লাম, লাম আইন নুন, ইয়া, হা, বা, আলিফ, জাল, নুন, শিন, ত, ত, কফ, সদ, সদ, জা, গইন, হা। খেয়াল করুন, এই হচ্ছে আমার সেই হা। কোন হা? এই হা, বা এই হা। হা আইন কাফ, সিন লাম মিম, অফ লাম মিম, ওয়াও র অফ, সদ ফা হা, অ র অফ, দদ ইয়া লাম, কাফ লাম বা, অফ লাম বা। আমরা পরবর্তী যেগুলো আছে উপরে গুলো আস্তে ধীরে সবগুলো আপনাদের প্র্যাকটিসের অংশ হিসেবে নিয়ে আসবো।
আপনাদের জন্য মূলত প্র্যাকটিস থাকবে এখান থেকে। আপনারা ভিডিওটা পজ দিয়ে অক্ষরগুলো বলতে পারার পরে সামনে আগাবেন।